Hello students, welcome back to CEO Success Classes. I am Kamal Chaw, the sailor, and today we are going to discuss on the poem Sea Fever by John Masefield. স্টুডেন্টস, আজ আমরা তোমাদের বইয়ের লেসন 6 এর যে কবিতাটা রয়েছে সি ফিভার নিয়ে আলোচনা করব। কবি জন মেসফিল্ড, পুরো নাম জন এডওয়ার্ড মেসফিল্ড, ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ কবি। ইনি 1930 থেকে আমৃত্যু আমাদেরকে বহু সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে গেছেন, যার মধ্যে একটা অন্যতম হলো সি ফিভার। এই ভিডিওটাতে আমি প্রতিটি লাইনের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বঙ্গানুবাদ করেছি, আর তোমরা এই ভিডিও দেখার পর অবশ্যই পুরো কবিতাটার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। এই ভিডিওটাতে যদি তোমাদের কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে বা অনুরোধ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। ভালো লাগলে লাইক দিও, আর হ্যাঁ, খুব জরুরি তোমাদের সাবস্ক্রাইব করা দরকার, কেননা এই ভিডিও ছাড়াও তোমাদের বইয়ের প্রতিটি লেসনের ওপরে আমি সহায়ক ভিডিও পাবলিশ করেছি। প্রতিটি লেসনের উপরেই বঙ্গানুবাদ এবং এক্সপ্লেনেশন রয়েছে। এছাড়া তোমাদের যে এর মধ্যে যে এক্সারসাইজ পার্টগুলো রয়েছে তার সমাধানমূলক ভিডিওগুলোও পাবলিশ করেছি। আর তোমাদের স্কুল থেকে দেওয়া যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে তার উপরে ভিডিও পাবলিশ করে চলেছি, সেগুলো যাতে তোমাদের কাছে সময় মতো পৌঁছতে পারি সেই জন্য সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। স্টুডেন্টস, বিফোর স্টার্টিং ডিসকাশন অন দ্য পোয়েম সি ফিভার বাই জন ম্যাসফিল্ড, আমি আমার সম্বন্ধে দু একটা কথা বলবো যেটা আজকের ডিসকাশনের জন্য খুবই জরুরি। অ্যাকচুয়ালি আই এম এ sailor and I have spent most of my life in sailing across the seas and oceans around the world. I have visited so many countries and oceans. I know why the sea calls a sailor towards it and how a sailor is attracted to a sea. Means ব্যাপারটা কি হয়েছে, আমার জীবনে বেশিরভাগ সময়টাই আমি নাবিকের জীবনে কাটিয়েছি। বিভিন্ন সমুদ্রে, মহাসমুদ্রে, গভীর সমুদ্রে ঘুরে বেরিয়েছি দিনের পর দিন, মাসের পর মাস। সো আই হ্যাভ দ্য রিয়েল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ফিলিংস অফ এ সেলার হুইচ উইল বি রিফ্লেক্টেড ইন টুডেজ ডিসকাশন। আজকে কবিতাটার যে ব্যাখ্যা তাতে আমি আমার নাবিক জীবনের অভিজ্ঞতা ব্যবহার করব। তোমরা খুব সহজেই একজন নাবিকের মনের অনুভূতি, সমুদ্রের সঙ্গে নিবিড় সম্পর্ক বুঝতে পারবে। I must go down to the seas again, to the lonely sea and the sky. প্রথম লাইনে নাবিক তার মনের কথা বলেছে, আমাকে আবার সমুদ্রে ফিরে যেতে হবে অথবা সমুদ্রে নেমে যেতে হবে। কেন বলছে গো ডাউন? আসলে কি, সি শোর অর্থাৎ সমুদ্রের যে কিনারাটা সেটা হাইয়ার লেভেলে থাকে, অ্যান্ড দ্য সি ইজ অ্যাট এ লোয়ার লেভেল, সো ইট ইজ কল্ড গো ডাউন। আই মাস্ট গো ডাউন অর্থাৎ আমাকে অবশ্যই সমুদ্রে নেমে যেতে হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই একাকী সমুদ্র আর আকাশের কাছে। যেখানে মাঝ সমুদ্রে সেখানে কিন্তু বাড়িঘর, গাছপালা অথবা মানুষের কোনো চিহ্ন থাকে না, সেখানে শুধুমাত্র নীল জল, গভীর নীল জল আর নীল আকাশ, আর কিছুই নেই। দিগন্ত, হাজার হাজার কিলোমিটার মধ্যে কিছুই নেই। দিগন্ত রেখা শুধু দুটো আকাশ আর সমুদ্রকে একটা বিভাগ করেছে, ভাগ করে দিয়েছে। তার এই সমুদ্রের বুকে জাহাজ বেশি বেশি যায়, সেখানে যেন মনে হয় আকাশটা একাকী, সমুদ্রটা একাকী, এর মধ্যে শুধু জাহাজ তার মধ্যে ভেসে যাচ্ছে। এটা একটা অপূর্ব থ্রিলিং এক্সপিরিয়েন্স, যেটা একমাত্র একজন নাবিকই বুঝতে পারে। এ সেলার ক্যান এক্সপিরিয়েন্স দ্যাট অনলি। তো সেই জন্যই বলেছে আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেইন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। বলছে আমাকে সেই সমুদ্রে আবার চলে যেতে হবে যেখানে কিনা একাকী আকাশ রয়েছে, একাকী সমুদ্র রয়েছে। And all I ask is a tall ship and a star to steer her by. দেখো এখানে কি বলা হয়েছে, and all I ask, এবং যা কিছু আমি চাই, আমার মনের এটাই হলো কামনা। কি চাইছে সে? ইজ এ টল শিপ, একটা উঁচু জাহাজ, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং একটা তারা চাচ্ছে, সঠিক তারা, যে তারাটা দেখে সে সেই দিক নির্ণয় করে জাহাজটাকে চালনা করে এগিয়ে যেতে পারবে। টু স্টিয়ার হার বাই, স্টিয়ার মানে কি, জাহাজকে চালনা করা। তো স্টিয়ার হার, এখানে দেখো হার কথাটা বলেছে একজন মেয়ে। আসলে কি, ইন নেভি
অর্থাৎ জাহাজ পরিচালনার ক্ষেত্রে, সেক্ষেত্রে সমুদ্রক্ষেত্রে কিন্তু জাহাজকে মেয়ে হিসেবে গণ্য করা হয়। এ শিপ ইজ কনসিডার্ড টু বি এ ফিমেল, সো হিয়ার ইট ইজ কল্ড হার। এখানে কিন্তু হিম কথাটা ব্যবহার করা হলো না। তো সেই জন্যেই তাহলে প্রথম থেকে কী বলেছে, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। এবং যা কিছু আমি চাই তা হলো এই যে আমি একটা খুব উঁচু জাহাজ চাই এবং একটা খুব মানে সঠিক একটা তারা চাই, যে তারাটাকে দেখে তাকে আমি চালনা করে এগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ জাহাজকে আমি চালনা করে এগিয়ে নিয়ে যাব। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। দেখো এখানে কি বলেছে কবি, এখানে একজন নাবিকের মনের কথা প্রকাশ করেছেন। একজন নাবিক যখন সমুদ্রের বুকে জাহাজের উপরে ভেসে ভেসে যায়, তখন তার মনের মধ্যে সেই সব ঘটনাগুলো প্রথিত হয়ে যায় এবং সেই জিনিসটা তার মনে বারবার উদয় হয়। সেই জন্য একজন নাবিকের মনের মধ্যে কী কী জিনিসগুলো বারবার ফিরে আসে, যে জিনিসগুলো তাকে বারবার সমুদ্রের মধ্যে ডাকে। দেখো নাবিকের মনে কী কী পড়েছে যেগুলো, অ্যান্ড এ হুইলস কিক, জাহাজ চালানোর জন্য যে হুইল অর্থাৎ স্টিয়ারিং হুইল যেটা আছে, সেই কাঠের খুব বড় একটা চাকা যাতে হাতল থাকে, সেই হাতল ধরে নাবিকেরা জাহাজ চালায়, সেটাই বলেছে স্টিয়ারিং হুইল, সেটাকে হুইল বলে বলা হয়েছে এখানে। হুইলস কিক মানে কি, যখন জাহাজ চালনা করা হয় তখন ঝাঁকুনি আসে, সেই ঝাঁকুনিটাকে বলা হচ্ছে হুইলস কিক। সেটাও মনে পড়েছে। অ্যান্ড দ্য উইন্ডস সং, যখন জাহাজ মাঝ সমুদ্রে ভেসে যায় তখন বাতাস বয়ে যায়, যখন সমুদ্রের উপর বাতাস সেই জাহাজের গায়ে লেগে একটা আওয়াজ হয়, যেটা একমাত্র এবং কেবলমাত্র এই নাবিকেরাই জানে। আমি যেহেতু সেই অভিজ্ঞতা আছে সেই হিসেবে বলছি যে একটা খুব শোঁ শোঁ আওয়াজ হয়, একটা মিষ্টি যেন একটা গানের মতো একটা শব্দ হয়, সেটাকেই বলছে উইন্ড সং। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। হোয়াইট সেলস শেকিং মানে কি, সেই আগেকার দিনে যে কাঠের জাহাজগুলো হতো, পালতোলা জাহাজ, সেই জাহাজে পালে যখন বাতাস লাগতো তখন ফড়ফড় করে আওয়াজ হতো, সেই যে ঝাঁকুনি বা কাঁপুনি বাতাসের চোটে সেই শেকিং, সেই আওয়াজটাকেও বলছে। সেগুলো সব তার মনে পড়ে, সেগুলোই তাকে বারবার সমুদ্রে ডাকে, সেই কথাই এই লাইনে বলা হয়েছে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। দেখো এই লাইনটাতে গ্রে কথাটা বারবার ব্যবহার করা হয়েছে, সে ব্যাপারে পরে আসছি। প্রথমে কি বলেছে, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। সিজ ফেস মানে কি সমুদ্রের মুখমণ্ডল, কিন্তু এভাবে আমরা ভাববো না। সিজ ফেস মানে কি সমুদ্রের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হোয়াট উই ক্যান সি দ্য আপার সারফেস অফ দ্য সি। সো আপার সারফেস অফ দ্য সি ইজ রেফার্ড অ্যাজ সিজ ফেস, মানে সমুদ্রের উপরিতলটাকেই সিজ ফেস বলে বলা হয়েছে। অ্যান্ড গ্রে মিস্ট, দেখো গ্রে মানে আমরা জানি ধূসর, আর মিস্ট ব্যাপারটা কি, যখন সমুদ্রের ভেতরে অনেক ঢেউ একে অপরের সঙ্গে ধাক্কা লাগে তার ফলে ফেনাও উড়ে যায় আর ছোট ছোট জলকণা হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকে। ওই যে জলের মধ্যে জলকণাগুলো বাতাসের মধ্যে ভেসে থাকে তখন তাকে মিস্ট বলা হয়, খানিকটা ওই কুয়াশার মতো ব্যাপারটা। তো দেখো অ্যান্ড এ গ্রে মিস্ট, এখানে সাধারণত মিস্ট সাদা রঙের হওয়ার কথা, কিন্তু এখানে গ্রে বলা হয়েছে, অর্থাৎ ধূসর বলা হয়েছে। দেখো সমুদ্রের উপরিতলের উপরে যে মিস্টটা অর্থাৎ যে জলকণা, ভাসমান জলকণা, এগুলোকে ধূসর বলা হয়েছে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ডন মানে কি ভোর, আর ব্রেকিং মানে কি ভোরের উদয়। যখন ওয়েন দ্য নাইট ইজ ওভার অ্যান্ড দেয়ার ইজ নো মোর ডার্কনেস অ্যান্ড দ্য রেজ অফ সানলাইট ইজ কামিং ইনডাইরেক্টলি, অর্থাৎ সূর্য আসছে না কিন্তু আমরা সূর্যের আলো আকাশে দেখতে পাই, তখন আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে ওঠে, তখন সেটাকে বলা হয় দ্য ডে ইজ ব্রেকিং অ্যান্ড দ্য ডন ইজ কামিং। সো সেই সময় বলেছে কি গ্রে ডন, কেন বলেছে সেই সময় তো আকাশ খুব সুন্দর হওয়ার কথা, লাল, হলুদ, নীল, কমলা, বেগুনি, গোলাপি, কত রকমের রঙের খেলা হয় সমুদ্রের বুকে যখন ভোরের উদয় হয়। কিন্তু এখানে দেখো সেটাকে বলা হচ্ছে গ্রে ডন, মানে এখানেও দেখাচ্ছে, বলছে যে ধূসর, ভোরটাও যেন একটা ধূসর, যেন একটা সাসপেন্স কাজ করছে, সব কিছুর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার কাজ করছে। আসল কিছুই নয়, নাবিকেরা এই ধরনের ব্যাপারগুলো থেকে পূর্বাভাস পায়, ওরা বুঝতে পারে এরপরে যে প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে, এরপরে
ঝঞ্ঝাট, প্রাকৃতিক যে ঝঞ্ঝাট আসতে চলেছে, এরপরে ঝড় হবে, এরপর সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠবে এবং খুবই ব্যাড ওয়েদার, খুব খারাপ আবহাওয়ার সৃষ্টি হবে, সেটা জন্যে এখানে গ্রে কথাটা বারবার ব্যবহার করা হয়েছে। I must go down to the seas again for the call of the running tide. এখানে দেখো আবার বলা হয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, অর্থাৎ নাবিক আবার বলছে যে আমাকে অবশ্যই আবার সমুদ্রে ফিরে যেতে হবে। এখানে সমুদ্রে ফিরে যাওয়া মানে কি, সমুদ্রে জাহাজে সমুদ্র যাত্রা করতে চাইছে, তার মনের যে কামনাটা কতটা জোরালো সেটা বোঝানোর জন্য বারবার সে বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, এর সঙ্গে তার আরও যে কথা জুড়ে দিয়েছে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কিসের জন্যে না একটা আহ্বান করছে, সমুদ্র তাকে আহ্বান করছে কি না রানিং টাইড, অর্থাৎ সমুদ্রের বুকে যে জোয়ার ভাটা জোয়ার, তার যে স্রোতটা, সেই জলের যে জোয়ার ভাটা স্রোতটা, সেটা তাকে ডাকছে, তাকে আহ্বান করছে, তার বুকের মধ্যে একটা স্পন্দন জাগিয়ে তুলছে, যে যার জন্য সে বারবার সমুদ্রের বুকে আবার ফিরে যেতে চাচ্ছে। Is a wild call and a clear call that may not be denied. দেখো এর আগে লাইনে বলা হয়েছিল দ্য কল অফ দ্য রানিং টাইড, অর্থাৎ সমুদ্রের বুকে যে জোয়ার ভাটার স্রোত, সেই স্রোত যেন নাবিককে ডাকে, সমুদ্রের বুকে ফিরে আসার জন্য ডাকে। সেই ডাকটা একমাত্র এ সেলার ক্যান এক্সপিরিয়েন্স, এ সেলার ক্যান ফিল দ্যাট, নোবডি এলস। তো অন্য কেউ সেটা অনুভব করতে পারে না। তো সেই রানিং টাইডের যে কল, সেই সম্বন্ধে আরও বলা হয়েছে ইজ এ ওয়াইল্ড কল, দ্য কল ইজ কল টু বি ওয়াইল্ড কল বিকজ এটা একটা আদিম ডাক, এটা একটা যেন বন্য ডাক, এর সঙ্গে কোনো সিভিলাইজড ডাকের কোনো সম্পর্ক নেই। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং এটা একটা সুস্পষ্ট ডাক, এর মধ্যে কোনো লুকোনোর ব্যাপার নেই। অ্যান্ড মে নট বি ডিনাইড, এটাকে ডিনাই করা যাবে না, অর্থাৎ এটাকে অস্বীকার করা যাবে না, একে থামানো যাবে না, আটকানো যাবে না। এই আহ্বানকে, সমুদ্রের এই আহ্বানকে এড়িয়ে যাওয়া যায় না। একজন নাবিক এই আহ্বানকে এড়িয়ে যেতে পারে না, তাকে আবার সমুদ্রে ফিরে যেতে হয়। তাই এটাকে বলা হয়েছে দিস কল, দ্য কল ইজ কল টু বি ওয়াইল্ড, ক্লিয়ার, এবং আরও বলা হয়েছে দ্য কল ক্যানট বি ডিনাইড, অর্থাৎ এটাকে অস্বীকার করা যাবে না, এড়িয়ে যাওয়া যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এবার দেখো নাবিক অর্থাৎ সেলার তার মনের কামনা কিভাবে ব্যক্ত করছে, বলছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এবং আমি মনে মনে কামনা করছি এমন একটা দিন, অর্থাৎ একটা দিন এমন আসুক, সেই রকম একটা দিন আমি কামনা করছি, যে দিনটা হচ্ছে কি না দ্যাট উইল বি এ উইন্ডি ডে, অর্থাৎ একটা বাতাস, জোরালো বাতাসযুক্ত একটা দিন, যে দিনটাতে ঝড়ের মতো খুব বাতাস থাকবে না, কিন্তু জোরালো বাতাস থাকবে। অর্থাৎ এই বাতাসটায় কী হবে না, এটা কাজে লাগবে একজন নাবিকের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই বাতাস দিয়ে পালে যখন বাতাস লাগবে জাহাজটা তত্তর করে এগিয়ে যাবে। তাই সে বলছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে অ্যান্ড হি ইজ নট আস্কিং ফর এ স্টর্মি ডে। দেখো এখানে কিন্তু উইন্ডি ডে ডাজ নট মিন এ স্টর্ম, এটা কিন্তু উইন্ডি ডে মানে কোনো ঝড় নয়, এটা কাজে লাগানোর মতো বাতাস, জোরালো বাতাস। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সেই দিনটা এমন দিন চাচ্ছে যে দিনটাতে আকাশে থোকা থোকা সাদা মেঘ ভেসে বেড়াবে। অর্থাৎ আসলে কি সাদা মেঘটা হচ্ছে কি না দুর্যোগহীন একটা দিনের সূচক। অর্থাৎ এই সাদা মেঘ দেখে বোঝা যায় যে দিনটাতে কোনো ঝড়ঝঞ্ঝা হবে না, দুর্যোগ হবে না, খুব পরিষ্কার দিন কাটবে। there will be no bad weather. So the sailor is asking for a windy day with white clouds. And the flung spray and the blown spume and the seagulls crying. দেখো এই লাইনটাতে বলেছে and the flung spray, স্প্রে মানে কি জলের ঝাপটা, যখন প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা হয় সমুদ্রের বুকে, সে ভীষণ ঝড়ঝঞ্ঝা হয়, আমরা যা স্থলভূমিতে দেখতে পাই না, এত ভীষণ রকমের ঝড় হয়। সেই ঝড়ে জল কি হয় না লাফিয়ে লাফিয়ে ওঠে, কখনো একতাল গাছ পর্যন্ত লাফিয়ে ওঠে। সেই যে লাফিয়ে ওঠে এবং জলের ঢেউয়ের সঙ্গে ঢেউয়ের ধাক্কা লাগে, তার ফলে কী হয় স্প্রে তৈরি হয়। আবার কি সমুদ্রে যখন জাহাজ যায়, জাহাজের গায়ে সেই ঢেউগুলো আছড়ে পড়ে, তার ফলেও স্প্রে তৈরি হয়। সেই যে স্প্রেটা
তৈরি হওয়ার পরে কি হয়, জলের ঝাপটাটা লাফিয়ে পড়ে, সেই লাফিয়ে পড়াটাকে বলা হয়েছে জলের ঝাপটাটাকে অ্যান্ড দ্য ফ্লাইং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম। ব্লোন স্পিউম মানে কি না, জল যখন ভীষণ ঝড় হয়, যখন কিনা একেবারে তাণ্ডব বলতে পারো, সেই সময়ে কি হয় না, জাহাজ উথাল পাথাল হতে থাকে এবং জলের উপরে সেই যে ঢেউয়ের মাথাগুলো ফেনা হয়ে যায়, বাতাসের তীব্রতায় ফেনার পরিণত হয় এবং সেগুলো উড়তে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ব্লোন স্পিউম। মানে সে ভয়ঙ্কর অবস্থাটা একজন নাবিক যখন অনুভব করে, সেটাও তার মধ্যে একটা যেন মাধুর্য আছে, তাকেও তার বারবার মনে পড়ে। একজন নাবিক কেবলমাত্র সেটাকে মনে করে এবং সে স্মরণ করে ফিরে যেতে চায়। তার কারণ হিসেবে এগুলোও বলছে যে ফ্লাং স্প্রে এবং ব্লোন স্পিউম। এছাড়া আরও কি বলেছি, সিগলস ক্রাইং। সিগল মানে কি, সমুদ্রের ওপরে যে গাংচিল রয়, সেগুলো আমরা যে গাংচিল দেখি তার থেকে অনেক বড় বড় হয় এবং সেগুলো ডাকতে থাকে। সেই যে গাংচিলের ডাক, সেটাও যেন নাবিককে সমুদ্রের বুকে টানে। তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনটাতে নাবিক সমুদ্রের বুকে টানার যে কতগুলো কারণ তুলে ধরেছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্লাং স্প্রে অর্থাৎ জলের ঝাপটা, আরেকটা ব্লোন স্পিউম অর্থাৎ ফ্যানার উড়ে যাওয়া, আরেকটা কি বলেছে সিগলস ক্রাইং অর্থাৎ গাংচিলের ডাক। I must go down to the seas again to the vagrant gypsy life। এই লাইনটাতে একজন নাবিক, একজন সেইলার, দেখো আবার তার মনের ইচ্ছাটাকে পুনরাবৃত্তি করেছে, আবার ফেলে বলেছে, বারবার বলছে, তার মনের যে ইচ্ছাটা কত দৃঢ় সেটাকে প্রকাশ করতে চেয়েছে। সে আবার বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, মানে একজন যাযাবরের যে জীবন, সেই জীবনের মধ্যে আমি যেতে চাচ্ছি, সেই জীবনটাই আমার ভালো লাগে, সেই সমুদ্রটাই আমার ভালো লাগে। ঘর ছাড়া যাযাবর, একজন মুক্ত জীবন, যেখানে শুধু সমুদ্র থাকবে, আকাশ থাকবে, সেই যে মুক্ত জীবনটা, ঘর ছেড়ে, ডাঙা ছেড়ে, গাছপালা, ঘরবাড়ি, আত্মীয় স্বজন, পরিবারকে ছেড়ে যে নাবিকের জীবন, সেই জীবনটাই তার ভালো লাগে, সে তখন সেই জীবনেই ফিরে যেতে চাচ্ছে। To the girl's way and the whale's way, where the wind is like a whetted knife। এর আগের লাইনটাতে নাবিক তার মনের ইচ্ছা প্রকাশ করেছিল যে সে আবার জাহাজে ফিরে যেতে চায়, সমুদ্রে ফিরে যেতে চায়, সমুদ্র যাত্রা করতে চায় এবং কাটাতে চায় এক ঘর ছাড়া এক যাযাবরের জীবন। কিভাবে সেটা এবারে বলেছে এই লাইনে, টু দ্য গার্লস ওয়ে, একটা যেন সেই গাংচিলের মতন ভাবে, গাংচিল যেভাবে জীবন কাটায় সেই রকম। এ ওয়েলস ওয়ে, একটা যেন তিমি মাছের মতো জীবন কাটাতে চায়। ওয়ের দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, যেখানে কিনা অর্থাৎ সমুদ্রের বুকের কথা বলা হয়েছে, যেখানে কিনা বাতাসটা লাইক এ ওয়েটেড নাইফ, ওয়েটেড মানে কি ধারালো, শার্পেন্ড, তো ধারালো ছুরির মতো, অর্থাৎ এমন একটা জীবন কাটাতে যাচ্ছে যেটা হবে গিয়ে ঘর ছাড়া যাযাবরের মতো মুক্ত জীবন, যেমন কিনা গাংচিল, যেমন কিনা তিমি মাছ, যেখানে সমুদ্রের উপরে বাতাসটা হবে একটা ধারালো ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। দেখো এই লাইনটাতে সেই সেলার বা নাবিক কি বলেছে, তার মনের কামনাটাকে প্রকাশ করেছে, মনের ইচ্ছাটাকে প্রকাশ করেছে, সে মনে মনে কি চায় সেটা বলতে চেয়েছে। কি বলেছে দেখো, অ্যান্ড অল আই আস্ক, এবং আমি মনে মনে প্রার্থনা করি সে এমন একটা সময়, যে সময় কিনা সে শুনতে পাবে একটা ভালো মেরিয়ান মানে কি একটা খুব সুমধুর একটা গল্প, খুব ভালো আনন্দের একটা গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার। লাফিং মানে কি সহাস্য, যে হাসি মুখে থাকে, খুব হাসতে হাসতে কথা বলে, তাকে বলে লাফিং ফেলো রোভার খুব একটা কি হয়, সহনাবিক। একটা জাহাজে একসঙ্গে অনেক নাবিক কাজ করছে, তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে, তারা সহনাবিক। সেই সহনাবিক, একজন সহাস্য সহনাবিকের কাছ থেকে একটা খুব সুন্দর সুমধুর গল্প শুনতে চায়, এটাই বলেছে তার মনের কামনা। And quiet sleep and sweet dream when the long trek is over। এবার শেষের যে লাইনটাতে কি বলেছে দেখো, সেই নাবিক তার মনে মনে আর কি কামনা করেছে সবার শেষে, অ্যান্ড এ কোয়াইট স্লিপ মানে কি একটা নিশ্চিন্তের ঘুম, নিরুপদ্রব ঘুম, যেখানে তার ঘুমের কোনো বিঘ্ন হবে না, সেই রকম একটা খুব সুন্দর ভালো ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং একটা সুমধুর স্বপ্ন, সেটাকেও সে কামনা করেছে। ওয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, এখানে ট্রিক বলতে কি না সেই লম্বা সমুদ্র যাত্রাকে বোঝাচ্ছে। তাহলে বলছে কি
ওয়েন দ্য লং ট্রেক ইজ ওভার, যখন সেই লম্বা সেই মাসের পর মাস দিনের পর দিন সেই যে সমুদ্র আর জল, জল আর সমুদ্র, আকাশ আর সমুদ্র, এই দেখতে দেখতে বিক্ষুব্ধ সমুদ্রের সঙ্গে লড়াই করতে করতে সেই যে সমুদ্র যাত্রা যখন শেষ হয়ে যায়, অর্থাৎ যখন জাহাজ গিয়ে পৌঁছে বন্দরে, সেই পোর্টে পৌঁছয়, তখন জাহাজ বাঁধা হয় এবং সেখানে জাহাজের কাজকর্ম চলতে থাকে, মালপত্রের আদান প্রদান চলতে থাকে। কিন্তু সেটা নাবিকের কাজ নয়, নাবিকের কাজ হচ্ছে জাহাজকে চালানো, সেগুলো খালাসির কাজ। নাবিক হচ্ছে কি না, তখন শান্তিতে একটু ঘুমোবে, তার কোনো উপদ্রব নেই, অর্থাৎ কোনো বিঘ্ন ঘটার ব্যাপার নেই, সে নিজের মতো শান্তিতে ঘুমোতে পারবে এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পারবে, সেটাই হচ্ছে কামনা এই নাবিকের। So students, I am sure you have enjoyed today's class and the discussion was quite enough to understand the poem. আজকের এই কবিতাটার যে এক্সপ্লেনেশন রয়েছিল, যে ডিসকাশন রয়েছিল, নিশ্চয়ই তোমরা উপভোগ করেছো। পুরো কবিতাটার মানে খুব সহজভাবে বোঝাতে সমর্থ হয়েছি। আমার জীবনের প্রেক্ষাপটে নাবিকের জীবন ছিল, আমি আগে নাবিক ছিলাম এবং সেই জন্য আমি সব থেকে ভালোভাবে বোঝাতে পারি নাবিকের মনের ইচ্ছা, মনের কামনা। তো যাই হোক, আশা করি তোমাদের সেগুলো বোঝাতে পেরেছি, কবিতাটার মর্মার্থ তোমরা বুঝতে শিখেছো। এবারে এই কবিতাটা যদি তোমাদের ভালো লাগে, এই এক্সপ্লেনেশনটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে, যাতে কিনা অন্যান্য যে ভিডিওগুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছে দিতে পারি। আমি তোমাদের ক্লাসের প্রত্যেকটা লেসনের ওপরে ভিডিও পাবলিশ করেছি এইভাবেই এক্সপ্লেনেশন এবং বঙ্গানুবাদ দিয়ে। এছাড়াও বিভিন্ন এক্সারসাইজের সমাধান আর তোমাদের স্কুল থেকে দেওয়া যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানগুলো আমি নিয়মিত পাবলিশ করে চলেছি। তো তোমাদের যদি কোনো কমেন্ট, অর্থাৎ কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। তাহলে তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই দেখা হচ্ছে খুব শিগগিরই। চলো, বাই বাই।